তাহলে আমি কি বলছিলাম, তাহলে যেটা বলছিলাম যে ব্যক্তিগত কোনো কোনো মানে ব্যক্তিগত কোনো জিনিসকে ভাববার জন্য আমার অ্যাকাউন্টেন্সি পড়বার দরকার নেই। যখন আমি পাবলিক ডিল করবো, আমার একটা অফিস তৈরি হবে, আমার যখন 5টা লোক আসবে, তাকে সুশৃঙ্খলভাবে সব কিছু বোঝাতে হবে। যেমন ধর শ্রীনিকেতন একটা বিরাট প্রতিষ্ঠান। বিরাট প্রতিষ্ঠানে কি হচ্ছে, তার সাপ্লায়ার আছে, তার কাস্টমার আছে, প্রত্যেক দিন বিগত 2 বছর ধরে হয়তো বিক্রি বাট্টা অনেক কমে গেছে, তো পুজোর সময় প্রত্যেক দিনই লাখ লাখ টাকা সেল, তার তো সম্পূর্ণ হিসেব রাখতে হবে। তার মানে কি? তার মানে মালিক পক্ষের কাছে পুরো হিসেবটা ঠিক ঠিক আসতে হবে এবং তার সাপ্লায়ারকেও ঠিক মতন পয়সা মেটাতে হবে। শ্রীনিকেতনের সাথে অনেকগুলো গোষ্ঠী যুক্ত হয়ে রয়েছে, তারা যেন ঠিক ঠিক হিসেব পায়। ঠিক ঠিক হিসেব না পেলে শ্রীনিকেতন কোনোদিন শ্রীনিকেতন হয়ে থাকবে না। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে আমরা অ্যাকাউন্টেন্সি দ্বারত্বটা কেন হয়েছে, যে আমাকে সুশৃঙ্খলভাবে হিসেব নিকেশ তৈরি করতে হবে। এবার কথা হচ্ছে হিসেব কার হবে? হিসেব তারই হবে যে জিনিসটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেটাই আমাকে হিসেব করতে সাহায্য করবে। ধর রাস্তায় খুব জল, আমরা যখন ছোট ছিলাম রাস্তায় জল হলে আমাদের খুব আনন্দ হতো, জলে ঘুরতে ভালোবাসতাম। মাঠে গিয়ে, এখন তো মাঠ আর নেই, ছোটবেলায় মাঠে কাদা মাঠে ফুটবল খেলতে খুব ভালোবাসতাম। এগুলো দিয়ে তো কোনো আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। তাহলে আমার আর্থিক অবস্থার পরিবর্তন তখনই হবে যখন আমার কাছে টাকা পয়সা আসবে বা চলে যাবে। তাহলে অ্যাকাউন্টেন্সিতে মানে আমরা প্রথম যে টার্মটা পাবো, সেই টার্মটার নাম হচ্ছে লেনদেন। প্রথম যে টার্মটা পাবো তার নাম হচ্ছে লেনদেন। যাকে ইংরেজিতে বলা হয় ট্রানজাকশন। ট্রানজাকশন কথাটাকে বাংলা কথা হচ্ছে লেনদেন। কথাটাকে ভাঙলে আমরা দুটো দিক পাই, লেন আর দেন। দ্যাট মিনস হচ্ছে দেওয়া এবং নেওয়া। সবসময় কি হবে, পৃথিবীতে গিভ অ্যান্ড টেক পলিসি চলছে। আমরা যখন দোকানে যাই, দোকানে গেলে আমরা টাকা দিই, তার বিনিময়ে জিনিস পাই, এবং সমস্ত জায়গাতেই কি হয়, আমরা কিছুর বিনিময়ে কিছু পাচ্ছি। তার মানে একটা পুরোপুরি গিভ অ্যান্ড টেক পলিসি চলছে। তাহলে এবার আমাকে তাহলে প্রথম জানতে হবে যে লেনদেন কাকে বলে। খাতায় হেডিং কর, লেনদেন ব্র্যাকেটে ট্রানজাকশন। কি লিখবো? লিখবো যে অর্থের মাপকাঠিতে, লিখি অর্থের মাপকাঠিতে, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা কর্মের আদান প্রদানের ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তখন তাকে লেনদেন বলে। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা কর্মের আদান প্রদানের ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তখন তাকে লেনদেন বলে। এখানে দুটো কথা একটু ট্রেস করি।
দ্রব্য বা কর্মের আদান প্রদানের কিরকম? আগে সন্ধ্যেবেলায় সুবলে কচুরি হতো, বন্ধ হয়ে গেছে, এখন আর হয় না, এই গত 2 বছর ধরে আর হয় না, করোনার সময়। তো মানে আমার এসব খেতে খুব ভালো লাগে, যাই হোক ভগবান সেটা কেড়ে নিল আর কি, মানে আমার খুব সুগার হয়ে গেছে, এসব আর খেতে পারি না, আলু খাওয়া বন্ধ, মানে 60 গ্রাম চালের ভাত খাই, আগে মুড়ি ছিল, সব শুষে গেছে আর কি। তো যাই হোক, তো যেটা বক্তব্য সেটা হচ্ছে যে গত 2 বছর ধরে আমি একটা বাবার কথা বলি, যে এই কথাগুলো আমি যত বছর ধরে পড়াচ্ছি আমি এই ধরনেরই উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি, যাতে তোদের মাথার মধ্যে একদম ইজি ঢুকে যায়। এগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ কর, এটাকে নিয়ে মানে মানে ওভার এক্সপোজড হয়ে পড়িস না, তাহলে আর বুঝতে পারবি না, মানে বোঝাটা বোঝার মধ্যেই থাকবে। তা ধর ব্যাপারটা হচ্ছে যে এরকম সুবলে ধর কচুরি খাওয়ার ক্ষেত্রে সরি স্যার, বাট কটায় ছুটি? 7:30 তো বটেই দিদি, হ্যাঁ 6:30। 7:30 তো বটেই, 6টা থেকে ক্লাস আরম্ভ করি, 7:30 তো বটেই, 7:30 মিনিমাম 7:30। 7:30 কেন? দিদি পুরো একদম পদাঙ্ক অনুসরণ করে ফেলি। না না, আজকে বাবা বাড়ি ছিল না, দেরি করে বাড়ি ফিরেছে, আমি রেডি হয়ে বসেছিলাম ঘরে। তাই এবার থেকে সবসময় কি বাবাই দিয়ে যাবে না না, বাবা তো 2-1 দিন দিয়ে আসবেন, তারপর বাবার শখ মিটে যাবে। আচ্ছা ঠিক আছে, বস। দিদির মতোই মানে এরকম পরপর পরপর করে কথা বলছিস। হ্যাঁ একদম। তো যেটা বলবার সেটাকে এই সবটাই ভিডিও হচ্ছে, গ্রুপে দিয়ে দেবো, দেখে নিবি। তো ঘটনাটা হচ্ছে কি, যে ওই যে বললাম বলে গিয়ে কচুরি খাওয়া, তাহলে আমি কি করবো? 5 টাকা করে কচুরির দাম, আমি প্রথমে 2টো কিনতাম, তারপর আর একটা খেতাম, খেয়ে বাড়ি আসতাম। আর রোজ না, সেটা মাঝে মাঝে, মানে বাড়ি থেকে কি করতাম, মানে আমার ওগুলো খাওয়ার প্রতি একটা এমনই ঝোঁক, মানে বাড়িতে এমনভাবে কী বলতো সন্ধ্যেবেলা খিদে পেতো, বাড়ি থেকে হয়তো বললো যে এটা খাওয়ার, এমন একটা পরিস্থিতি আমি ক্রিয়েট করতাম যে বাড়িতে যেন খাওয়ার নেই আর কি, আমি ওখানে গিয়েই খাবো আর কি, বুঝতে পারলি তো? তো যাই হোক, 15 টাকা হোক 20 টাকা হোক, তাহলে কি দ্রব্য বা কর্মের আদান প্রদান, আমি অর্থ দেবো, ওরা আমাকে কচুরি দেবে, দ্রব্য বা কর্মের আদান প্রদান হলো, আর আমার 20 টাকা খরচা হয়ে গেল। তাহলে কি হলো, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে, আমার আর্থিক অবস্থার পরিবর্তন। আর সবসময় যখন লেনদেন ভাববি, আজ থেকে চিন্তা কর, সবসময় মনে করবি যে লেনদেনের সেন্ট্রাল পয়েন্টে তুই বসে আছিস, মানে আমি কচুরি খেতে গেছি, আমার পয়সা খরচা হয়েছে, সুবলের কি হয়েছে আমার জানার দরকার নেই, সুবল সুবলের মতোই চলবে, সুবল সুবলের কথা ভাববে, আমি আমার কথা ভাবি। যে কোনো ট্রানজাকশন হওয়ার ক্ষেত্রে আমার কি হয়েছে আমি কি ভাববো, ধর আমি কারোর কাছ থেকে পারচেস করেছি, তার মানে তো সে আমায় মাল বেচেছে, তার তো রোজগার হয়েছে, আমার তার কথা ভাববার দরকার নেই, আমার পারচেস করতে গিয়ে মাল পয়সা চলে গেছে, এইটা আমি ভাববো, তাহলে এখানেও আমার পয়সা চলে গেছে, তার মানে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এই সংজ্ঞাটাকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা কি করব, আমরা এই সংজ্ঞা থেকে 3টে বৈশিষ্ট্য খুঁজে পাই, এবং এই 3টে বৈশিষ্ট্যই একটা ট্রানজাকশন বা লেনদেনের মধ্যে থাকবে। আমি লেখাবো, তার আগে একটু বলে নিই। প্রথমত অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে, আমি কচুরি খেয়েছি, অর্থের মাপকাঠিতে এটা পরিমাপ করা যাবে। দ্রব্য বা কর্মের আদান প্রদান হবে, আমি গেছি কচুরি খেয়েছি, বিনিময়ে কী হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে। নাম্বার 2 কি বললাম, দ্রব্য বা কর্মের আদান প্রদান হবে, আর আমার অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমার আর্থিক অবস্থার পরিবর্তন হবেই, 15 টাকা 20 টাকা 20 টাকা 25 টাকা খরচা হয়ে যাবে, ঠিক আছে? আমি একটা করে মিষ্টিও খেতাম, তারপর একটা সোনপাপড়ি টোনপাপড়ি খেয়ে শেষের দিকে এত মিষ্টি খাওয়া বাড়িয়েছিলাম যে মানে তখন আসলে সুগারটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করে, দিনে 2-3টে করে মিষ্টি খেয়ে ফেলতাম। যাই হোক, সেটাও আমি কন্ট্রোল করে ফেলেছি, মানে আমার আর মিষ্টি খাওয়া, মানে ভগবানকে মানে ধন্যবাদ যে আমার শরীরটা মানে এমন ফুলে যাচ্ছিল যে আমার পড়াতেও কষ্ট হতো, এখন একদম ওকে, এখন মানে সারা দিন রাত পড়াবার মতন আমার এনার্জি এখন আছে। যাই হোক, তো এই 3টে বৈশিষ্ট্য বর্তমান, এই 3টে বৈশিষ্ট্য বোঝাবার আগে সায়ন একটু খাতাটা ওকে দিয়ে চট্টটা লিখে, তাহলে এবার প্যারাগ্রাফ চেঞ্জ করিয়ে এলে যে উপরের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে, উপরের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে, উপরের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা আমরা লেনদেনের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি, আমরা লেনদেনের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি
দেখতে পাই। ড্যাশ বলে 1 নম্বর, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে। 2 নম্বর, দ্রব্য বা কর্মের আদান প্রদান হবে। 3 নম্বর, আর্থিক অবস্থার পরিবর্তন হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। হলো? ঠিক আছে? তাহলে আমাদের একটা লেনদেন বলে গণ্য হতে গেলে অবশ্যই এই 3টে বৈশিষ্ট্য থাকতে হবে, তবেই তাকে আমরা লেনদেন বলে গণ্য করব। একটা উদাহরণ নিই একটু যাতে বুঝতে পারি। তাহলে লেনদেন বলে হতে গেলে অবশ্যই আমার কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হতেই হবে। যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাকে আমরা কখনোই লেনদেন বলে গণ্য করতে পারবো না। এক্সাম্পল, সুদীপ তার বন্ধুদের সুদীপ তার বন্ধুদের 500 টাকার স্ন্যাক্স খাওয়ালো। অবশ্যই এটা লেনদেন। কেন? সুদীপ তার বন্ধুদের 500 টাকা স্ন্যাক্স খাওয়ালো, তাহলে স্ন্যাক্স খাওয়াতে গেলে সুদীপের কি হলো? 500 টাকার খরচা হয়ে গেল। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন, যোগ্য বা কর্মে আদান প্রদান, আর অর্থের মাপকাঠিতে পরিমাপ করা, 3টে বৈশিষ্ট্যই ঘটে। নাম্বার 2, কপিল কপিল 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবে বলে মনস্থ করল। তাহলে কি বললাম? কপিল 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবে বলে মনস্থ করল। এটা কিন্তু লেনদেন নয়। কেন লেনদেন নয়? ব্যবসা শুরু করবে বলে মনস্থ করেছে, টাকা দিয়েছে। হ্যাঁ, টাকা যদি বলা হতো যে কপিল 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, মানে ব্যবসায় 1 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে, তার মানে কপিলের বাড়ি থেকে 1 লাখ টাকা দিয়ে ব্যবসায় ঢেলেছে, তার মানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে তো হয়নি। নাম্বার 3, রহিম 7,000 টাকার বেতনে, রহিম 7,000 টাকার বেতনে চাকরিতে নিযুক্ত হলো। এটাও কিন্তু লেনদেন নয়। কেন লেনদেন নয়? তার পেছনে কারণটা হচ্ছে সুদীপ 7,000 টাকার না, কেন হলো? রহিম 7,000 টাকার বেতনে চাকরিতে নিযুক্ত হলো। চাকরিতে নিযুক্ত হলো যদি বলতাম যে সুদীপ 7,000 টাকা চাকরি করে বেতন পেল, তাহলে এটাকে আমি লেনদেন বলতাম। চাকরিতে নিযুক্ত হয়েছে, এখনো মাইনে দেয়নি, মাইনে দিক তারপরে ট্রানজাকশন। ঠিক আছে? তারপর এয়ার কন্ডিশন মেশিন কেনবার জন্য, এয়ার কন্ডিশন মেশিন কেনবার জন্য, এয়ার কন্ডিশন মেশিন কেনবার জন্য
ইলেকট্রনিক্সের দোকান থেকে প্রাইস লিস্ট আনা হলো। তাহলে আমরা এসি মেশিন কিনবো, দোকান থেকে প্রাইস লিস্ট এনেছি। প্রাইস লিস্ট এনে দেখছি যে আমরা এয়ার কন্ডিশন মেশিনের মধ্যে হিতাচি, কেরিয়া, হ্যাঁ, তারপরে এয়ার, স্যামসং, অনেক রকম রয়েছে। তাহলে আমি কোনটা কিনবো সেটা বাড়িতে এসে বিচার করবো। তাহলে দোকান থেকে আমি জাস্ট প্রাইস লিস্ট নিয়ে এসেছি, আর তো কিছু আনিনি। এতে কিন্তু আমার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তখন এটাও কিন্তু লেনদেন নয়, আসলে লেনদেন নয়। বল, অফিস ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা চুরি হয়ে গেল। অফিস ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা চুরি হয়ে গেল। বলো, অবশ্যই এটা লেনদেন। তার কারণটা হচ্ছে কি, অফিস ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা চুরি হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তার মানে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হলো, তাহলে এটা লেনদেন। তো তাহলে যেটা ঘটনা, তাহলে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয় আমরা বুঝতে পারবো। এবার এই লেনদেনগুলো কোথাও তো একটা লিখতে হবে। যেমন একটা ব্যাংক, ব্যাংক হচ্ছে কি একটা আর্থিক প্রতিষ্ঠান। একটা ব্যাংকে প্রচুর কাস্টমার থাকে, তাদের অনেক অ্যাকাউন্ট থাকে। তা প্রত্যেকটা কাস্টমারের অ্যাকাউন্টগুলো কী হয়, তাদের নিজস্ব নিজস্ব নামে সমস্ত লেখ থাকে এবং সেখানে সেখানে সব কিছু পোস্টিং করা থাকে। না হলে কী হবে, না হলে তো ব্যাংক মানে চুরিদায় ধরা পড়বে, তাই না? তাহলে তোমাদের তাহলে কেসটা কী হবে, যে আমরা এখন যে জায়গাটা জানবো তার নাম হচ্ছে হিসাব বা হিসাব খাত। এটাকে আমরা বলবো অ্যাকাউন্ট, শুধু এস বাদ দিতে পারি, অ্যাকাউন্ট। ওয়েট, অপেক্ষা কর। তাহলে অ্যাকাউন্ট কাকে বলে? ব্যাপারটা হচ্ছে কি, এই যে সমস্ত লেনদেনগুলো হচ্ছে, এই লেনদেনগুলো কোথাও তো একটা সামারাইজ ফর্ম, সামারাইজ ফর্ম মানে সংক্ষিপ্ত আকারে কোথাও তো লিখতে হবে। আমি যদি একটা ব্যবসায়িক কোনো কিছু করে তুলি, সেখানে আয় হবে, ব্যয় হবে, লাভ হবে, লোকসান হবে, জিনিস কেনা হবে, বেচা হবে, তোকে পয়সা মেরে দেবে, তো সমস্ত কিছু আমাকে তো একটা কোথাও লিখতে হবে নাকি? না লিখলে আমি বুঝবো কি করে আমার মানে ব্যবসায় কি ঘটছে? তাহলে সেটা যেখানে লিখে রাখা হয় সেটাকেই বলা হয় হচ্ছে হিসাব বা হিসাব খাত। তাহলে হেডিং কর হিসাব বা হিসাব খাত, ব্র্যাকেটে অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টের সংক্ষিপ্ত ডেফিনেশন কি লিখব? লিখব যে লেনদেনকে লিপিবদ্ধ করা, লেনদেনকে লিপিবদ্ধ করা সংক্ষিপ্ত বিবরণী হলো, লেনদেনকে লিপিবদ্ধ করা, লেনদেনকে লিপিবদ্ধ করা সংক্ষিপ্ত বিবরণী হলো হিসাব বা হিসাব খাত। লেনদেনকে লিপিবদ্ধ করা সংক্ষিপ্ত বিবরণী হলো হিসাব বা হিসাব খাত। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টেন্সিতে এই হিসাব বা হিসাব খাত একটা খুব গুরুত্বপূর্ণ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বলে দেবো। ব্যাপারটা হচ্ছে যে হিসাবকে মানে এই অ্যাকাউন্ট, হিসাব বা হিসাব খাত এই অ্যাকাউন্টেন্সিতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে অ্যাকাউন্টেন্সি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই হিসাব বা হিসাব খাত। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এবার এই হিসাব বা হিসাব খাতের শ্রেণীবিভাগটাকে জানতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলবো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। আগে খেয়াল কর, তারপরে লিখবি।
হেডিং করলাম ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্টসের ক্লাসিফিকেশন। এবারে লিখলাম অ্যাকাউন্ট। জেনারেলি অ্যাকাউন্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। মানে ব্যক্তি সম্পর্কীয় আর হচ্ছে অব্যক্তি সম্পর্ক। একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? এই ব্যক্তি সম্পর্কীয় হিসাবকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। এরকম ধর যাদের প্রাণ আছে, আমরা সবাই আমরা আমরা যারা আমাদের যাদের প্রাণ আছে তারা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। রাম, শ্যাম, যদু, মধু সমস্ত হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এক্সাম্পল কি হতে পারে? রাম অ্যাকাউন্ট, নাম্বার টু হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলবো? আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট বলতে সেই পার্সোনাল অ্যাকাউন্টকে বোঝায় যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেটাকে বলা হবে হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। এবার প্রতিষ্ঠান মানে তার যেন একটা সামাজিক মর্যাদা থাকে। কীরকম? ধর আজকে তোরা যখন আমাকে ফোন করেছিলিস পড়বার জন্য, আমাকে কি করতে হয়েছিল? আমাকে বাড়িটাকে তো চেনাতে হয়েছিল। দেখ আমার বাড়িটা এখানে, বেশ বেশ কিছুটা সময় এই জন্য ব্যয় করতে হয়েছে। তা আমার বাড়িতে, আমার বাড়ির নাম হচ্ছে অরুণাভ প্লাজা। এটা কি কোনো প্রতিষ্ঠান? এটা আজকে যদি আমি পিয়ারলেসে গিয়ে বলি যে আমি অরুণাভ প্লাজায় থাকি, কে চিনবে? কেউ চিনবে না। কিন্তু পিয়ারলেস নগর এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের মতো। কেন বলতো? সবাই জানে পিয়ারলেস নগরটা কোথায়, তাই না? শ্রীনিকেতন সবাই জানে শ্রীনিকেতনটা কোথায়। মানে যে কোনো লোক, মানে ধর যার একটু জ্ঞানগম্ভীর হয়েছে, যে ধর ক্লাস 9-10-এ পড়ে, 8-9-এ পড়ে, সেও জানে সোদপুর হাই স্কুলটা কোথায়, সবাই জানে। শ্রীকৃষ্ণ গার্লস হাই স্কুলটা কোথায়, সবাই জানে। চন্দ্রপুর স্কুলটা কোথায়, সবাই জানে। বুনিয়াদি স্কুলটা কোথায়, সবাই জানে। সেন্ট জেভিয়ার স্কুলটা কোথায়, সবাই জানে। তার মানে এরকম সামাজিক প্রতিষ্ঠান হতে হবে, অর্থাৎ যার সামাজিক একটা একটু যেতে দিবি ওকে, দেখে যাবো। তো ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই তার একটা সামাজিক পরিচিতি থাকতে হবে। যেমন তো ভোলা হাই স্কুল, তুই যদি বলিস যে আমি ভোলা হাই স্কুল যাব, তাহলে আমি কি করব? আমি তাহলে যে কাজটা করবো, ভোলা আমি যদি নাও চিনি ভোলা হাই স্কুলটা কোথায়, ভোলার মোড়ে গেলে যে কোনো লোক বলবে যে ভোলা হাই স্কুলটা কোথায়। কিন্তু ভোলা হাই স্কুলের কাছে যদি একটা বাড়িতে যাবো বলে কল্পনা করি, আবার ভোলা হাই স্কুলের সামনে কি জিজ্ঞেস করতে হবে যে ওই বাড়িটা কোথায়, তখন কিন্তু আমি আবার সেক্ষেত্রে মিসপ্লেসড হয়ে যেতে পারি। এদিক নয় ওদিক, ওদিক নয় সেদিক হয়ে যেতে। তার মানে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বলছে সায়ন? সেটা হচ্ছে গিয়ে একটা সামাজিক প্রতিষ্ঠান যার একটা বড় সামাজিক পরিচিতি রয়েছে। ঠিক আছে? যেমন ধর এক্সাম্পল বলি, বাটা শু কোম্পানি, বাটা শু কোম্পানি
বাটানগর বলে একটা জায়গা আছে, ওই বাটানগর জায়গাটা বাটা কোম্পানিটা আছে বলেই নাম হয়েছে বাটানগর, ঠিক আছে? বাটা শু কোম্পানি বাটানগরের কোথায় সবাই জানে, মানে বাটা শু কোম্পানির হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, যারা সামাজিক বলছি বা যে কোনো কোম্পানিকে আমরা আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট বলতে পারি, ঠিক আছে? এবার তৃতীয় যেটা আসবে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তৃতীয় যে জায়গাটা আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এই রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টে একটু পরে আমরা বুঝি, তার আগে চলে আসি ইমপার্সোনাল অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। রিয়েল অ্যাকাউন্ট মানে বস্তু সম্পর্কে, আর নমিনাল অ্যাকাউন্ট অবস্তু সম্পর্কে। রিয়েল অ্যাকাউন্ট মানে কি বললাম? বস্তু সম্পর্কীয়। এটা আমি লেখাবো, আগে একটু আলোচনা করি। বস্তু সম্পর্কীয় মানে এটা খুব সহজে বস্তুকে তুই কি করে বুঝবি? ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, কি বললাম? ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, অথচ চোখে দেখা যায়, সেটাই হচ্ছে বস্তু। খাতা, পেন, ব্যাগ, মাস্ক, সাইকেল, সমস্ত জিনিস হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, বাট চোখে দেখা যায়। তাহলে বস্তু সম্পর্কীয় হিসাব বা রিয়েল অ্যাকাউন্টে তাহলে